শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানি আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য শুভ সকাল। শুভ সকাল রোমান, কেমন আছো? আমি একদম ভালো নেই, এই যে দেখো না ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতে পারছো না? সেটা একটু বুঝতে পারছি, তোমার একটু ঠান্ডা লেগেছে। পাশাপাশি কি বলবো, মনটাও ভালো নেই। কেন? কারণ অনেকদিন দেখা করো না তুমি আমার সাথে। আচ্ছা, তুমিও দেখা করছিলে না, তাই জন্য আমারও একটু মন খারাপ হয়েছে। আমার মনে হচ্ছে যে না, তুমিও চলে আসবে আমিও চলে আসবো, আবার একই দিনে দুজনে বসে রাঙা সকাল সেটে থাকবো। বাহ, তবে শীতের সকালে আসলে লেপ ছেড়ে উঠতে খুব একটা ইচ্ছে করে না। দেখো না, আমাকে দেখে মনে হচ্ছে না মাত্র ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, একটু মনে হচ্ছে যে তোমাকে ঘুম থেকে উঠিয়ে এনে এখানে বসা হচ্ছে, না, কিন্তু জোর করে বসায়নি। আমি তা তো আসলে অবশ্যই না। আজকে খুবই এক্সাইটেড, কারণ আজকে এমন একজন অতিথি রয়েছেন যার সম্পর্কে মানে কায়াকিং সম্পর্কে তো নাম শুনেছি, কিন্তু বিস্তারিত আসলে ওইভাবে জানা হয়নি। এবং রাঙা সকালের এই স্টুডিওতে বোধহয় খুব সম্ভবত কায়াকিং এর কোনো অতিথি এর আগে এসেছে কিনা আমার মনে পড়ে না। আমারও মানে মনে পড়ছে না এই মুহূর্তে, বোধ হয় না। তো এই প্রথম আমাদের জন্য আসলে এটা একটা চমৎকার অভিজ্ঞতা হবে। আমরা ছোটখাটো কায়াকিং করেছি, তো এরকম বড় পরিসরে আসলে করা হয়নি। তুমি করেছো? হ্যাঁ, হয় না, বিভিন্ন জায়গায় গেলে ছোট ছোট জায়গায় কোথাও আসলে একটু করা, তো ওইটুকু অভিজ্ঞতা রয়েছে, কিন্তু একটু বড় পরিসরে করার একটা পরিকল্পনা আমার মনে হয় আজকে করতে পারবো আমাদের অতিথির গল্প শুনে। বাহ, তোমার সম্পর্কেও মাঝে মাঝে শুনে নেব, তবে তার আগে দর্শকদের জানিয়ে আসি কে আছেন আমাদের মাঝে। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন পর্বত আরোহী এবং কায়াকার ইমতিয়াজ মাহমুদ। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। হ্যালো হ্যালো ভাই, কেমন আছেন? সেরা। সেরা? বাবা, আমরা তো সেরা থাকবো, আপনি থাকবেন বেস্ট, আমরা থাকবো বেস্টেস্ট, কারণ আপনাকে আমরা পেয়েছি এবং খুবই ভালো লাগছে। যেটা বলছিলাম যে কায়াকিং সম্পর্কে খুব একটা বিস্তারিত জানি না, নাম শুনেছি, কিছু কিছু তথ্য হয়তো জানি, কিন্তু আজকে আপনি আমাদেরকে অনেক জ্ঞানের ভান্ডারে আর কি সমৃদ্ধ করবেন। কি বলো লাবণ্য? একদমই তাই, আপনার গল্পগুলো তো আমরা শুনবো, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একদম আমরা ছোটবেলা থেকে শুরু করতে চাই। ছোটবেলা নোয়াখালীতে আপনার জন্ম হয়েছে যতটুকু আমরা জানি, সেখান থেকে শুনবো। বেড়ে ওঠা, আপনার জন্ম, ছোটবেলার স্মৃতি সব মিলিয়ে শুনতে চাই। নোয়াখালী শুনেও খুব হ্যাপি, কারণ আমি নিজেও নোয়াখালীর মেয়ে। শুনি একটু গল্পগুলো। আমার ছোটবেলাটা নোয়াখালীতেই ছিল। নোয়াখালীর মাইজদিতে আমার গ্রামের বাড়ি এখনো আছে। তো ছোটবেলাটা পুরাটাই নোয়াখালীর ভিতরেই কাটে। দাদু বাড়ি, নানু বাড়ি, নিজের বাড়ি সবই নোয়াখালী। আচ্ছা, আর পরিবারে ওই সময় কে কে ছিলেন? বাবা মা তো অবশ্যই ছিলেন, আপনারা ক ভাই বোন সেগুলো একটু জানতে চাই। আমরা 2 ভাই 1 বোন। আর আমার ছোটবেলাতে কাটছিল হচ্ছে নানু বাড়িতে মেইনলি। আচ্ছা। আর আমার স্কুল ছিল একটা পুলিশ লাইন স্কুল। তো বিভিন্ন জেলার বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করতো। আচ্ছা, তো মোটামুটি বেশ মফস্বলের শৈশব যেরকম হয় আর কি, মোটামুটি কালারফুলই ছিল। বাহ। আচ্ছা, আমি একটু বিস্তারিত জানতে চাই। এক নম্বর হচ্ছে কি, আপনি বলছিলেন নানু বাড়িতে আপনার শৈশব কেটেছে, নানু বাড়ির একটা বর্ণনা দিন, কারণ সেই পিকচারটা আমরা একটু স্বাদ নিতে চাই। এবং আরেকটা বলছিলেন যে ছোটবেলা একটা কালারফুল লাইফ আপনি লিড করেছেন। কি রং, কি করতেন সব স্বল্প? আসলে মানে কালারফুল অ্যাজ ইন যে নর্মালি গ্রাম বলতে যেরকম হয় যে অনেক ছোটাছুটি, অনেক বন্ধু বান্ধব, এরকম ছিল না আমার ছোটবেলা। আমি একটু একটু সেলফ সেন্ট্রিক ছিলাম বলা চলে। আমার ওই স্কুলের মানে স্কুল কেন্দ্রিক ছিল সবকিছু। স্কুলের বাইরে খুব বেশি একটা সুযোগ ছিল না বাড়ি থেকে বের হওয়ার। তো আম্মু অনেক বেশি হচ্ছে এরকম দেখে শুনে রাখতো। তো সব মিলায়ে হচ্ছে আমার নিজের একটা একটা জগৎ ছিল বলতে পারেন। তো একটু টুকটাক এটা ওটা পড়া হইতো তখন, অনেক 3 গোয়েন্দা, মাসুদ রানা এইসবের সিজন ছিল। তো আর হচ্ছে এটা ওটা বইপত্র পড়া, খুঁটিনাটি যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করা, এইসব করেই মোটামুটি টাইম কাটতো। কি যন্ত্রপাতি? খেলনাগুলাকে ডাইসেক্টিং করা। তার মানে কোনো এক জায়গায় আপনার ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা ছিল বোধহয়। আমি ছোটবেলা থেকেই একটু
ইলেকট্রনিক্স জিনিসপাতি নিয়ে ঘাটাঘাটি করতাম একটু। আমার মনে হয় গ্রামের সব ছেলেমেয়েরা এরকমই হয়। তো গ্রাম বলে কিছু নাই, মানে গ্রাম শহরের ছোট বাচ্চাদের একটা কিউরিয়াস মাইন্ড থাকে। রাইট রাইট। বিশেষ করে ছেলেদের বোধহয় এটা একটু বেশি হয়, আমারও যে ছিল। একটু জিনিসপত্র ভেঙেই আসলে দেখতে চাইতো যে এটার মধ্যে কি আছে। আবার মেয়েরা তার একটু উল্টো, হয়তো বেশিরভাগ মেয়েরা একটু পুতুল নিয়ে বা সাজগোজ নিয়ে বেশি তুমি ব্যস্ত পুতুল থাকতো। খেলেছো? আমিও পুতুল খেলেছি, আমিও খেলেছি, আমারও একটু খেলছি হাড়ি পাতিল পুতুল। এরিয়া ছিল। ও আপনি পুতুল খেলেছেন? হ্যাঁ, মানে বাচ্চারা তো সব ধরনের সব খেলাই ধরনের খেলাই খেলে। খেলে। আপনার পুতুল খেলার সাথী কে ছিল? আমাদের বাড়ির পাশে একটা কুমোর বাড়ি ছিল। তো ওই বাড়িতে হচ্ছে ওই বাড়িটা ছিল সবচেয়ে বড় বাড়ি আমাদের বাড়ির আশেপাশে। আমাদের বাসাটা ছিল একটা আলাদা বাড়ি, মানে একটা ফ্যামিলিওয়ালা বাড়ি। তো ওই বাড়িতে হচ্ছে কয়েকটা ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল। তো আম্মা জেনারেলি আমাকে খুব একটা বাড়ির বাইরে দূরে যাইতে দিত না, বাট ওই বাড়ি পর্যন্ত আমার সীমানা ছিল সেফ আচ্ছা। জোন। আচ্ছা। তো ওইখানে গেলে হচ্ছে পিচ্চি বাচ্চা পাওয়া যেত আর কি। আচ্ছা, ওরা পুতুল খেলতো, আপনিও সাথে সাথে আমি ওর যোগ সাথে দিতেন। সাথে যোগ দিতাম। আপনার বাবা প্রবাসী ছিলেন? হ্যাঁ, right. কোন দেশে ছিলেন? উনি কুয়েত ছিল। আচ্ছা, আচ্ছা। তো মানে দীর্ঘ সময় সেখানেই ছিলেন উনি? রাইট রাইট। তো প্রবাসী বাবা যেহেতু, তো ডেফিনেটলি আপনার পরিবারে মাই ছিলেন একদম অভিভাবক Right. আপনার। তো কিভাবে আপনার সেই শৈশব কেটেছে মায়ের সাথে? আমার আম্মা অনেক অনেক কি বলবো, সংগ্রামী মানুষ ছিল বলতে পারেন, বিগ ওয়ার্ড। তো আম্মা সবকিছু একা হ্যান্ডেল করতো, আমাদের পুরা ফ্যামিলি আম্মাই হচ্ছে সবকিছু মেনটেন করতো। আর আমাকে পার্সোনালি তখন মানে আমাদের নানুর বাড়িতে থাকার রিজনই ছিলাম মূলত আমি, যে দাদুর বাড়িটা একটু গ্রামের দিকে ছিল। আচ্ছা। তো আমাকে ভালো স্কুলে পড়ানোর জন্য আম্মা হচ্ছে একদম আমি খুব ছোট থাকতেই শিফট করছিল। তো ওই সুবাদেই নানু বাড়ির এলাকায় থাকা। এমনিতে বাবা কত বছর পেয়েছেন বা দেখা হয়েছে কত বছর? ছোটবেলায় আসলে আব্বুকে তো বেশি পাইতাম না। আব্বু আসতো হচ্ছে ধরেন ৩-৪ মাসের জন্য। মানে জেনারেলি আমাদের দেশের প্রবাসী যারা আছে তাদের সবার লাইফ স্টোরি যা আর কি। তো মোস্ট অফ দ্য টাইম আব্বু তো থাকতো না, তো আম্মুই ছিল আর কি সবসময়। আচ্ছা, আচ্ছা, আমরা মায়ের কথা আরেকটু শুনতে চাই। পরিবারের ভাই বোনদের সাথেও নিশ্চয় সম্পর্কটা বেশ মধুর ছিল, সেই গল্পগুলো শুনবো। কিন্তু তার আগে আমরা যতটুকু আপনার সম্পর্কে জেনেছি সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসবো। ইমতিয়াজ মাহমুদ একজন পর্বতারোহী ও কায়াকার, যার অভিযাত্রার পথ গড়ে উঠেছে পাহাড় আর নদীকে ঘিরে। 2014 সালে ঢাকায় আসার পর থেকে পাহাড়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তৈরি হয় এবং 2016 সালে ভারতের হিমাচলে মাউন্ট কানামো আরোহণের মধ্য দিয়ে শুরু হয় প্রফেশনাল পর্বত অভিযান। নেপাল, ভারত ও হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ জয় করতে গিয়ে তিনি শিখেছেন উচ্চতা, শীত ও একাকিত্বের সঙ্গে লড়াই করার মানসিকতা। 2023 সালে একা নেপালের বরফে ঢাকা পিসাং পর্বত জয় তার পর্বত আরোহী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। পাহাড়ের পর ধীরে ধীরে নদী তার জীবনে জায়গা করে নেয় এবং কায়াকিং হয়ে ওঠে নতুন নেশা। সুরমা নদীতে প্রথম ঝুঁকিপূর্ণ নৌযাত্রা থেকেই নদীর সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। রাজশাহী থেকে চাঁদপুর পর্যন্ত পদ্মা নদীতে কায়াকে পাড়ি দেওয়ার ছিল তার জীবনের সবচেয়ে গভীর মানবিক অভিজ্ঞতা। পাহাড় তাকে শিখিয়েছে নিজের সীমা ভাঙতে, আর নদী শিখিয়েছে মানুষের গল্প শুনতে। এই অভিযাত্রার ধারাবাহিকতায় তিস্তা থেকে টেকনাফ 48 দিনের কায়াকিং তার জীবনের অন্যতম দীর্ঘ এক অভিযান, যেখানে একটি দেশকে তিনি পাড়ি দিয়েছেন নদীপথে, মানুষ ও প্রকৃতির সঙ্গে একাকার হয়ে। আমরা এই গল্পগুলো নিশ্চয়ই শুনবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। যেমনটা বলছিলাম, মা তো সংগ্রামী মানুষ ছিলেন, কিন্তু থাকে না মায়ের সাথে ছোটবেলার নানান স্মৃতি বা ছোটখাটো অনেক গল্প, যেটা আসলে সব সময় মনে থাকার মতো, বা মায়ের এমন কিছু বিষয় যেটা মনে হয় যে বড় হয়ে আসলে আপনার জীবনে প্রভাব ফেলেছে, মায়ের কিছু অভ্যাস সেগুলো আপনার মধ্যে চলে এসেছে, এরকম কি কোনো ঘটনা বা কোনো গল্প আছে? যেটা হয় যে জেনারেলি আমাদের দেশে যারা মধ্যপ্রাচ্যে থাকা মানুষ, তাদের যে মানে যেটা হয় যে ফ্যামিলিতে যখন বড় ছেলে থাকে, বড় ছেলে আর ওয়াইফ এই দুজন মিলেই হচ্ছে তার সবকিছু টেক কেয়ার করে, এটা ইউজুয়াল স্টোরি। তো আমাদের বাসায়ও সেটাই ছিল। তো আম্মা আর আমি মিলেই হচ্ছে আমাদের যে এক্সিস্টিং আমাদের বাড়িটা, ওইটা টোটালি আমরা দুজন মিলেই হচ্ছে সব কাজ করি। তো একদম গ্রাউন্ড আপ সবকিছু। তো সে টাইমে তো অনেক অনেক কাজ করা হইতো, আম্মু কাজ করতো, আমি করতাম। তো
তো আমার কোনো আপনি যেটা বললেন যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক যেটা নিজের আমার মধ্যে মধ্যে অবচেতন আসছে, মনে চলে আসে। আমার মনে হয় এটা আমার মধ্যে আসে নাই, বাট আসলে ভালো হতো। এরকম একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমার আম্মা অনেক থাকে না, আমাদের মধ্যে একটা ন্যাচারাল ইনস্টিংক্ট থাকে যে এগ্রিয়েবল নেচার, যে আপনারা দুজন একটা কথা বললে আমিও এগ্রি করে ফেলবো। এই জিনিসটা আমার আম্মার মধ্যে নাই। আমার আম্মা নেভার আপোষহীন। হ্যাঁ রাইট, আম্মা হচ্ছে ডিসএগ্রি করতে কখনো করে না আর কি, দ্বিধা করে শি উইল না। জাস্ট জি। সে ইট। তো এইটা আমি 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 পার্সোনালি অনেক অ্যাডমায়ার করি। তো আই উইশ আমার মধ্যে এটা থাকতো। আচ্ছা, তার মানে আপনি এগ্রি করে ফেলেন কেউ কিছু বোঝালে আর কি। টু সাম এক্সটেন্ট। আচ্ছা আচ্ছা। আপনারা ক ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। আচ্ছা, আপনি সবচেয়ে বড়। আমি বড়। জি। তো দায়িত্ব বেশি এবং আদরও পেয়েছেন বেশি। আদর তো অবশ্যই, যেহেতু বড় ছিলাম। আর দায়িত্ব তো অবশ্যই আছে, কিন্তু আমি আসলে একটু যেহেতু অনেক ধরনের অ্যাক্টিভিটির সাথে আছি, তো একটু কি বলে পালায়ে থাকি আর কি। আচ্ছা, তো স্কুল জীবনে আমি শুনেছি যে আপনার মেরিন একাডেমিতে পড়বার বেশ ইচ্ছা ছিল, স্বপ্ন দেখতেন, কেন? আসলে এই পুরা জিনিসটাই হচ্ছে ছোটবেলায় যে ধরনের গল্প উপন্যাস পড়া হইতো এগুলা থেকে। তো আচ্ছা। আমি ছোটবেলায় মানে আমি যেরকম একটু আগে বলতেছিলাম যে মাসুদ আমার রানা। খুব একটা আসলে ফ্রেন্ডস ছিল না, একাডেমি মানে ক্লাসের বাইরে খুব একটা কারোর সাথে মেশারও সুযোগ ছিল না। তো মোস্ট অফ দ্য টাইম আমার হচ্ছে একটু বইপত্র পড়েই কাটতো। তো ওই যে একটা বই আছে না, জুল ভার্নের 20,000 লিগস আন্ডার দ্য সি, জি, তো জি। এরকম জুল ভার্নের সব গল্পই আমার অনেক ফেভারিট ছিল। তারপরে আচ্ছা। মাসুদ রানা 3 গোয়েন্দা, তো এইগুলারই ফসল ছিল যে আমি অনেক সমুদ্র আমার অনেক ভাল লাগতো। আচ্ছা। তো নাবিক জীবন এটা তো একটা ফ্যাসিনেশন ছিল। তো ওইখান থেকে মূলত ইচ্ছা ছিল। বাট আমার একাডেমিক লাইফটা আসলে একটু এলোমেলো ছিল। ছোটবেলা থেকে হচ্ছে আমাদের বাসায় কেউ হচ্ছে একাডেমিকলি খুব বেশি আগানো ছিল না, মানে গাইড করার মতো সামনে। তো দেখা গেছে যে আমি আফটার এসএসসি আমি একটু মানে সিদ্ধান্তহীনতায় ছিলাম। পরে আমি হচ্ছে এসএসসির পরে আমি হচ্ছে ডিপ্লোমাতে জয়েন করি, 4 বছরের একটা ডিপ্লোমা। তো ওইখানে হচ্ছে আমি ইলেকট্রিক্যাল ট্রেডে যাই। আর মেরিন একাডেমির ব্যাপারটা হচ্ছে আমি ওখানে পরীক্ষা দিছিলাম, কিন্তু ওখানে হচ্ছে আমার ওয়েটিং লিস্টে ছিল। তো আলটিমেটলি ওটা আর হয় নাই, বাট পরে আর ট্রাইও করা হয় নাই। আমি ইলেকট্রিক্যাল ডিপ্লোমাতে চলে যাই, দেন ডিপ্লোমা কমপ্লিট করি ওখানে 4 বছর। আচ্ছা, মেরিনে পড়তে চেয়েছিলেন সমুদ্রের টানে, তবে পানি কিন্তু আপনাকে ধরে রেখেছে। আপনি পানির মাঝে নিজেকে Right. কি বলবো সমর্পণ করেছেন। তো প্রথম সমুদ্র কবে দেখেছিলেন মনে পড়ে? প্রথম অনেক ছোটবেলায়, মনে হয় 6-7 থাকতে একটা ওই যে থাকে না শিক্ষা সফর, জি, জি। ওরকম একটাতে হচ্ছে চিটাগং পতেঙ্গা, ওখানে পতেঙ্গা, হ্যাঁ আচ্ছা। ওখানে যাওয়া হয়েছিল ওইটাই। আচ্ছা কেমন? ওয়েট, ওইটার আগে আমি হচ্ছে নোয়াখালীর যে উপকূল, যেখানে হচ্ছে মেঘনা নদী পার করে সমুদ্র, ওইখানে যাওয়া হয়েছিল। তো ওইটাও সমুদ্র বঙ্গোপসাগরেরই পাশ। আমার মনে হয় ওইটা ফার্স্ট। কেমন লেগেছিল সমুদ্র দেখে কিংবা? অ্যাডভেঞ্চারাস। ছোটবেলায় তো যে কোনো ছোট কিছু দেখলেই এরকম মানে নিজেকে ওই প্লেসে ওই একটা গল্পের ক্যারেক্টার বানায় চিন্তা করার একটা টেন্ডেন্সি ছিল, ওরকম আর কি, যে গল্পের মধ্যে আছি এরকম। বাহ। আর তারপরে শিক্ষা সফর, তখন দ্বিতীয়বারের মতো সমুদ্র Right, দেখা। বড় সমুদ্র তো দেখা। তখনও কি একটু পরিবর্তন এসেছে, বা আবার যে সমুদ্র দেখছেন, যেহেতু আপনি সমুদ্র পছন্দ করতেন বা একটু ওই যে নাবিক হওয়ার একটা টেন্ডেন্সি, তো এই জায়গাটা থেকে আসলে জানতে চাওয়া, ভালো পরের বার অনুভূতি কেমন ছিল? আমার আসলে সমুদ্রর আশেপাশে ছোটবেলায় না বড়বেলায়ও আমার একটা ফিলিং সবসময় কাজ করতো, সেটা হচ্ছে আমি যখনই কোনো নৌকা বা কোনো জাহাজ কোনো কিছু দেখলে আমার জাস্ট একটা জিনিসই মনে হতো যে ওই নৌকার মধ্যে যারা কাজ করতেছে তাদের মাথায় ওই টাইমে কি চলতেছে, বা হোয়াট আর দ্য অ্যাকচুয়ালি ফিলিং। তো এইটা একটা কৌতূহল আমার সবসময় কাজ করে, এখনো করে। তো যখনই আমি কোনো নৌকা দেখি বা কোনো একটা কিছু দেখি সমুদ্রে ভাসতেছে, এনিথিং। চমৎকার। তো আপনি বলছিলেন যে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন। তো আমি শুনেছি যে পলিটিক্যালে ভর্তি কিংবা বিএসসি ইঞ্জিনিয়ারিং একসময় আপনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, এটা কতটা কঠিন ছিল? কঠিন আসলে ছিল না তখন, কারণ তখন মানে এখন চিন্তা করলে কঠিন, বাট তখন আসলে কঠিন ফিল হয় না। তখন কি ভেবেছিলেন?
আমি যখন ডিপ্লোমা শেষ করি 2014-তে, তখন আমি হচ্ছে ঢাকায় আসি বিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য। আচ্ছা। তারপরে আমি প্রথমে গাজীপুর ছিলাম ডুয়েটের কোচিং ভর্তি পরীক্ষাগুলোর জন্য। তো ওই আমার আসলে লাইফটা স্টার্টই হয়েছে এই 2014-র পরে, মানে আচ্ছা। এই পয়েন্টে দাঁড়ায়, মানে হোয়াট এভার ডিফাইন্স মি, ওই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস যদি আমি দেখি, এই সবগুলাই আসলে 2014-র পরে আমার লাইফে আসছে। আচ্ছা তো আচ্ছা। গাজীপুর থেকে হচ্ছে আমি প্রথম আমার পিঠে পাখা গজায়। তো Okay. গাজীপুর এসে আমি হচ্ছে অনেক ঘোরাঘুরি করি। আমি দেখা যেত যে সকালবেলা আমি বের হইতাম মেস থেকে, আর আমি রাতের বেলা ফেরত আসতাম। সারাদিন আমি, টাকা তো তখন অত ছিল না, পায়ে হাঁটতাম গাজীপুর। আমি মানে আমার মনে হয় সব পুরো চষে গাজীপুর বেরিয়েছে। আমি রাস্তাঘাট সব, গ্রামের রাস্তা থেকে শহরের রাস্তা আমি সব হেঁটে দেখছি। তো আচ্ছা। তখন হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভর্তি পরীক্ষা আমার ভালো হয় নাই, কারণ কোনো পড়ালেখা করি নাই। তারপরে আমি হচ্ছে ঢাকায় আসি। ঢাকায় এসে একটা গভর্নমেন্ট ছিল এএমআই, তো ওইখানে ভর্তির জন্য, ওইখানে এমনিতেই ভর্তি হওয়া যেত, ওটা কোনো ভর্তি পরীক্ষা লাগতো না। তো হচ্ছে ওইখানে আমি কিছুদিন কন্টিনিউ করি। দেন ততদিনে আমার ঘোরাঘুরি একদমই ওটার ভিতরে ঢুকে যায়। আমি প্রতি মাসে বান্দরবান যাইতেছি। বান্দরবান আমি প্রচুর গেছি, কারণ তখন বান্দরবান যাওয়াটা অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ তখনও বান্দরবানে এখন যে একটা কালচার হয়ে গেছে না, যে রিসোর্ট কালচার, জি, জি। বা জায়গায় জায়গায় রাস্তাঘাট সবকিছু উন্নয়ন, তখন এগুলো সবই তখন natural শুরু। ছিল। হ্যাঁ, তখন অনেক ছিল, পাড়াগুলো অনেক ছিল, মানুষ অনেক অনেক ভালো ছিল। কারণ কালচারাল যে এখন যে একটা ইনভেশন, কালচারাল ইনভেশনটা তখনও হয় নাই। তো যেটা হয়েছে যে তখন বান্দরবান অনেক অনেক সুন্দর ছিল। তো এটা আমি বলতেছি ধরেন 14, 15, 16 14-15 ওই টাইমটা। তো অনেক বান্দরবান যাওয়া হচ্ছিল। তারপরে এরপরে 15 থেকে শুরু হয়েছে হচ্ছে ইন্ডিয়া যাওয়া শিখছি নতুন নতুন। আচ্ছা 2-3 হাজার টাকা হলে ইন্ডিয়া কলকাতা যাইতে পারতেছি। আমার মাউন্টেনিয়ারিং জার্নির একদম শুরুটা হয় হচ্ছে ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়াতে হচ্ছে প্রথমবার আমার যাওয়া হয় হচ্ছে বাংলাদেশেরই হচ্ছে কয়েকজন ভাই, যাদের সাথে আমার পরিচয় হয় বান্দরবান যাওয়ার সুবাদে। আচ্ছা। তো আসলে নোয়াখালীতে যখন আমি ছিলাম তখন মোস্ট অফ দ্য টাইম আমি আমার মাথার মধ্যেই থাকতাম আর কি। তো ঢাকায় আসার পর থেকে আমার নিজের মাথার বাইরে বের হওয়ার সুযোগ হয়েছে। আচ্ছা। তো সিমিলার মাইন্ডেড আরো মানুষজনকে পাইছি সামনে। তো দেখা যায় যে মানে নিজের পাগলামিটা অন্য মানুষের পাগলামি দেখে আরো বেশি মাল্টিপ্লাইড হচ্ছিল তখন। তো আচ্ছা। ঘটনাক্রমে একটা ক্লাব তখন ফর্ম করে, একটা মাউন্টেনিয়ারিং ক্লাব, এটার নাম হচ্ছে দ্য কোয়েস্ট। তো কোয়েস্টের মানুষজনের সাথে আমার পরিচয় হয়। এখানে একটা মজার স্টোরি আছে। একবার আমি একটা পত্রিকায় একটা নিউজ দেখি, একটা জলদস্যু দল ধরা খায়। তো আচ্ছা। এটা তখন হচ্ছে আমি ডিপ্লোমার লাস্ট ইয়ারে তখন। তো আমি ডিপ্লোমার লাস্ট ইয়ারে মানুষ অনেক ম্যাচিউরড হয়ে যায়, মোটামুটি সবাই চাকরি বাকরি নিয়ে চিন্তা করে। কিন্তু আমি তখনও একটু খামখেয়ালিই ছিলাম বলা যায়। আমার হঠাৎ করে ওদের ওই প্রতিবেদনটার মধ্যে অনেক ইন্টারেস্টিংলি জলদস্যুদের জীবন ডিসক্রাইব করা ছিল, যে ওরা অনেক হচ্ছে জঙ্গলের ভিতরে থাকে, খাবার দাবার যায় খুলনা থেকে, তারপরে ওরা হচ্ছে বোট নিয়ে জঙ্গলের ভিতরে থাকে। আবার ওখানে নাকি কয়েকজন আছে এরকম জলদস্যুরা কিডন্যাপ করছিল, কিডন্যাপ করে পরে কেউ ওদেরকে ছুটায় নিতে আসে নাই, মুক্তিপণ দেয় নাই দেখে ওরা ওই দলে যোগদান করছে। তা আমার মাথায় আইডিয়া আসলো যে হোয়াট ইফ আপনি ওই দলে যোগ দিবেন। ওকে। তারপরে আমি হচ্ছে একটা তখন ফেসবুক শুরু করছে মাত্র, মাত্র শুরু করে না, ভালোই ফেসবুক গ্রুপগুলা মাত্র শুরু করছে। তো হচ্ছে ওই 13-14 কোনো একটা টাইমে তখন আমি হচ্ছে একটা গ্রুপে, র্যান্ডম একটা ট্রাভেল গ্রুপ, আমি এরকম খুঁজতেছিলাম কি সুন্দরবন যাবে কিনা। দুইটা রেঞ্জ ছিল, একটা হচ্ছে বুড়িগোয়ালিনী সম্ভবত, আর একটা হচ্ছে ওই শরণখোলার দিকটা। তো বুড়িগোয়ালিনীটা ছিল হচ্ছে মোর রিস্কি। তো আমি একজনকে খুঁজে বের করলাম যে সুন্দরবনের ওই দিকেরই বাড়ি, যে সুন্দরবন যায়নি কখনো, যে সুন্দরবন যাইতে চায়, অ্যান্ড হিজ মানে কি বলে আমার থেকে একটু ইয়াঙ্গার। পরে আমি ভাবলাম যে ওর সাথে সুন্দরবন যাব, বাট সামহাও আর সুন্দরবন যাওয়া হয়নি, ওর সাথে আমি গেলাম বান্দরবান। তারপরে ও আবার ছিল কোয়েস্টের মানুষজনদের সাথে কানেক্টেড। তো ও থ্রুতে, ওর নাম হচ্ছে সুমিত, তো সুমিতের থ্রুতে আমি কোয়েস্টের মানুষজনের সাথে আমার পরিচয় হয়। কোয়েস্টে এসে আমার পরিচয় হয় সালিন আরশাদি ভাই। উনি প্রবলেম আপনাদের এই অনুষ্ঠানে এর আগে একজন গেস্ট ছিল। তো সালিন ভাই হচ্ছে আমার মাউন্টেনিয়ারিং জীবনের একটা ওই যে থাকে না পোর্টাল,
একটা পোর্টাল হচ্ছে উনি, আচ্ছা। যে ওনার থ্রুতে আমার হচ্ছে প্রথম ইন্ডিয়া যাওয়া, প্রথম মাউন্টেনিয়ারিং নিয়ে একটু স্ট্রাকচার্ড ওয়েতে চিন্তা করা। আমি তো তখন যাই সামনে পাই তাই করি, যা ইচ্ছা তাই করি, মানে খুবই ভ্যাগাবন্ড একটা লাইফ লিড করতেছিলাম ডিপ্লোমার পরবর্তী যে ঢাকায় আসার পর থেকে আর কি। তো সালিন ভাইদের সাথে হচ্ছে আমার মিট করার পরে দেন হচ্ছে অ্যাকচুয়ালি মাউন্টেনিয়ারিং এর ফিলোসফিটা কেমন হওয়া উচিত, বা মাউন্টেনিয়ারিং টার্মটাই আসলে আমার কাছে অনেক নতুন ডিস্ট্যান্ট ছিল তখন। তো ওনাদের সাথে হচ্ছে দেখা হওয়ার পরে আমার ওনাদের সাথে ফার্স্ট ইন্ডিয়া যাওয়া হয়। এটা ছিল 2015-16 এরকম। আচ্ছা। তো হচ্ছে সেবার ইন্ডিয়া যাওয়াটা আমরা হিমাচল প্রদেশের একটা পিক, খুবই কমন বাংলাদেশিদের একসময়ের জাতীয় পিকও কানামো। তো ওইটাতে আমরা গেছিলাম উইন্টার সিজনে। তো ওই এক্সপিডিশনটা আসলে মাউন্টেনিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে জিরো অ্যাচিভমেন্ট, কিন্তু ওইটাতে আমি হচ্ছে মানে ফিলোসফিক্যালি অনেক কিছু শিখছি। যে সালিন ভাই অনেক অনেক নলেজেবল মানুষ, সেখানে ছিল আবার মাইনুল ভাই নামে আরেকজন ভাই, ক্র্যাকড পুরা। তো ওনারা হচ্ছে ওনাদের সাথে পাহাড়ের থেকে আসার পরে কলকাতায় আমরা আরো প্রায় এক সপ্তাহ বেশি সময় ছিলাম। আচ্ছা। তো কলকাতায় একটা কালচার আছে, একটা মানে আমাদের দেশে তো আসলে আউটডোর অ্যাক্টিভিটিজ এর কোনো কালচার নাই। আমরা বিলাসিতার মতো করে জিনিসটা করি, যে দু একজন যারা মানে খুবই কম মানুষ আছে যারা এটাকে বিলাসিতার বাইরে অ্যাজ এ লাইফস্টাইল পার্সু করে, এবং খুবই কম মানুষ আছে। কিন্তু ইন্ডিয়াতে আছে দেখবেন যে অনেক অনেক ক্লাব, অনেক অনেক বড় বড় বয়স্ক মানুষ, 50 বছর 40 বছরের মানুষ, সেও খুব প্যাশনেট যে প্রতি বছর পাহাড়ে যাব পিকনিক। যদিও এমন না যে ওখানেও অনেক কাজ হয়, সবাই পিকনিক স্টাইলেই করে, বাট স্টিল দেয়ার ইজ এ কালচার যেখানে ইউ ক্যান বিল্ড আপ অন, ইউ ক্যান ইমপ্রুভ, একটা গ্রাউন্ড আছে, একটা প্ল্যাটফর্ম আছে ওখানে। তো এইরকম হচ্ছে ওইখানে কিছু মানুষজনের সাথে পরিচয় হয়। সেখানে সুদীপ্ত দা একজন বড় ভাই মেন্টর। তো উনি আবার অনেক প্যাশনেট মাউন্টেনিয়ার। আর ইন্ডিয়াতে অনেক ভাস্ট রিজিয়ন, ওদের ডিফেন্স থেকে শুরু করে মানে ওদের গভর্নমেন্টই চায় মানুষ মাউন্টেনিয়ারিং করুক। তো ওইখানে এই কারণে অনেক কিছু অনেক ইজিয়ার। তো সুদীপ্ত দা হচ্ছে অনেক অনেক ক্লাইম করছে, ইন্টারেস্টিং ক্লাইম। তো সুদীপ্ত দার সাথে ওনাদের গল্প, আমি তখন একদম কিউরিয়াস কিড, তো আমি যে যা বলে আমি সব একদম গিলতেছি। হ্যাঁ, লিটারেলি আমি তখন যেখান থেকে যা ইনফরমেশন আসতেছে আমি সব হা হয়ে শুনতেছি এরকম। তো ওনাদের সাথে হচ্ছে একটা রক ক্লাইম্বিং সাইটে যাই, ওইখানে আমরা হচ্ছে কত 3-4 দিন আমরা হচ্ছে ওই সাইটে থাকি। তারপর কলকাতা এসে বসে থাকি। আর কলকাতা তো তখন ছোটবেলা থেকে যত গল্প উপন্যাস পড়ছি, মোস্ট অফ দ্য টাইম কলকাতা তো চলেই আসতো। কলকাতা দার্জিলিং নিয়েই তো হাজার হাজার গল্প উপন্যাস। তো কলকাতা তো তখন একটা ড্রিম প্লেস। তো এইখান থেকে আমি একটা কলকাতার শহরটার একটা প্রেমে পড়ি। দেন আমার হচ্ছে আর মানে ঢাকা থেকে কলকাতা আপনার ধরেন লোকাল বাসে করে 300-400 টাকাতে বেনাপোল চলে যাওয়া যেত। তারপরে বর্ডার ক্রস করতে 500 টাকার একটা ট্রাভেল ফি। তারপরে ওই পাশে গেলে তো খরচ আরো কম, ট্রেনেই সব জায়গায় যাওয়া যায়, মোস্ট অফ দ্য টাইম ভাড়াও লাগে না। তো আমি লাইক মানে পাখনা আরো বড় হয়ে গেল। তো আমি হচ্ছে কিছুদিন পরপরই হচ্ছে সুদীপ্তদের সাথে ওখানে যেতাম, এটা ওটা ক্লাইম প্রজেক্ট থাকতো ওনাদের। তারপরে ইন্ডিয়াতে এক্সপিডিশন করা ইজিয়ার ছিল, কারণ তখনও কমপ্লিকেশনস ছিল না অত একটা, ইজিলি হচ্ছে অনেক পিকে অ্যাটেম্প করা যেত। তো এভাবেই মূলত মাউন্টেনিয়ারিংটা শুরু, মানে আনটিল করোনা। আমার এই জায়গাটা একটু খুব জানতে ইচ্ছা করছে, এই সময়টা পরিবারের অনুভূতি কেমন বা প্রতিক্রিয়া কেমন ছিল, যে আপনি আসলে একটু যে পাখনা গজাচ্ছে, একটু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একটু অন্যদের থেকে তুলনা মানে চিন্তা ভাবনা একটু অন্যরকম হয়ে যাচ্ছিল, আপনি চাকরি বাকরি না করে অন্য একটা লাইনে যাচ্ছেন। সহজভাবে বলো ভ্যাগাবন্ডকে নিয়ে পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? একেবারে তাই, হ্যাঁ, সেটা তো বলতে পারছিলাম না, একটু জানি আসলে পরিবারের প্রতিক্রিয়া কি ছিল। 14 থেকে 18 এই 4 বছর ছিল হচ্ছে একটা মানে আমার একটা কি বলে আলটিমেট, ভাই যেরকম বললেন ভ্যাগাবন্ড লাইফ। তো এই 4 বছর বাসায় আসলে খুব বেশি অত জানতো না যে কি করতেছি না করতেছি, বাট আমার আম্মা সামহাও অলওয়েজ একটা জিনিস বিশ্বাস করতো যে আমি যাই করি আমি মানে
কিছু খারাপ করতেছি না, যাই করতেছি আচ্ছা ঠিক আছে আমি ভালো আছি, এতটুকু আমার কেন জানি আমার একটা বিশ্বাস ছিল। হ্যাঁ। তো আমি আম্মাকে হচ্ছে বলতাম যে আমি ঠিক আছি। তখন আবার আমি কিছুদিন অন এন্ড অফ করে কন্টিনিউ করতেছিলাম ওই যে বিএসসি কোর্সটা, যেটা আমি পরে প্রায় 7-8 বছর আমি ভাবছি যে আমি আবার রিজিউম করব, বাট রিজিউম আর করা হয় নাই। বাট তখন ওই অন এন্ড অফ স্টেজে ছিলাম, বাসায় জানতো যে আমি হচ্ছে পড়ালেখা তো চালাচ্ছি। আচ্ছা। তো তারপরে 2018-তে এসে আমি হচ্ছে একটা ছোট জবে ঢুকি। ততদিনে আমি বুঝলাম যে আসলে ইলেকট্রিক্যালের জব আমাকে দিয়ে হবে না, কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল জবগুলা মোস্টলি হচ্ছে অনেক অনেক স্ট্রিক্ট টাইম লাইনের ভিতরে থাকে, ইন্ডাস্ট্রিয়াল জব হয়, যেখানে হয়তো আমার ডিউটিজ, আমার যেই রোলগুলো আমার প্লে করার ওগুলো আমাকেই করতে হবে এরকম। তো ওইখানে হচ্ছে এত লম্বা ছুটিও পাওয়া যাবে না, এত ফ্লেক্সিবিলিটিও পাওয়া যাবে না। সেটা জবে ঢোকার পরে না না, এটা আমি ততদিনে আমার ওই ডিপ্লোমার বন্ধু বান্ধবদের দেখেই বুঝছিলাম। তো দেন আমি ভাবলাম যে আমাকে দিয়ে ইলেকট্রিক্যাল চাকরি হবে না। আমি আমার এমনিতেই হচ্ছে কিছু টুকটাক ছোটখাটো কোডিং এর এক্সপিরিয়েন্স ছিল, জাস্ট শখের বসে করা। তো আমি হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্ট ফার্মে ঢুকি, ওখানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমি হচ্ছে ওইটা আর প্লাস টুকটাক গ্রাফিক্সের কাজ করতাম। সেখানে ঢুকে আমি হচ্ছে ওটার নাম ছিল হচ্ছে ব্লু ওয়েবস, একটা ফার্ম। তো ওখানে আমি টুকটাক আস্তে আস্তে একটু জাভা স্ক্রিপ্টিং এর দিকে ঢুকি, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। দেন 2 বছর ওখানে থাকার পরে আমি আরেকটু সামনে আগাই, আমি হচ্ছে তখন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ শুরু করি। তারপর থেকে আমার ক্যারিয়ার কমপ্লিটলি আইটি ড্রিভেন হয়ে গেছে আর কি। তো আমি ইলেকট্রিক্যাল আর কোনো জব কখনোই করি নাই। ওকে, তো উইন্টারে চুলো ফরেস্ট এক্সপিডিশনে যে আপনার কিছুটা ব্যর্থতা মনে হয় হয়েছিল, সেটি আপনাকে কতটা মানসিক বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছিল? কিছু অ্যাক্টিভিটিস থাকে যেগুলা আপাত দৃষ্টিতে যেগুলোর কোনো ধরনের আউটকাম নাই, ট্যানজিবল কোনো আউটপুট আপনি হয়তো পাচ্ছেন না, বাট অনেক ইম্প্যাক্টফুল ইভেন্টস থাকে যে আমাদের সাইকোলজিক্যালি আমাদেরকে অনেক বেশি মুভ করে। তো উইন্টার এক্সপিডিশনটা ছিল আমার এরকম একটা পয়েন্ট। আমি এখানে একটা মানে যেহেতু আমরা মাউন্টেনিয়ারিং নিয়ে কথা বলতেছি, আমি একটু ছোট করে কনটেক্সট দেই। আমার মাউন্টেনিয়ারিং জার্নিটার শুরু থেকে যেহেতু সালিন ভাইদের সাথে শুরুটা ছিল, তো সালিন ভাইরা ততদিনে মোটামুটি ফিলোসফিক্যালি একটা স্টেবল জায়গায় ছিল, মানে হোয়াট ইজ মাউন্টেনিয়ারিং এই জায়গাটাতে। মানে আপনি দেখবেন আমাদের এই সাউথ এশিয়ান মাউন্টেনিয়ারিংটা মোস্ট অফ দ্য টাইম ইটস আ ফ্ল্যাগ থিং। মানে হচ্ছে যে আমি পাহাড়ের উপরে উঠে একটু জাতীয় পতাকা ধরে একটু ছবি তুলবো, গ্লোরিফাইড হব, দ্যাটস ইট। এটা আমি জাস্ট বাংলাদেশে বলতেছি না, এটাই একটা কমন সিনারিও যেটা অ্যাকচুয়ালি মেইনলি ওয়েস্টার্ন থেকেই আসে। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মাউন্টেনিয়ারিংটা শুরুই তো হচ্ছে ওখান থেকে, যে কোন দেশ কার আগে পতাকা উড়াবে, কোন দেশ কি জাপানিরা ক্লাইম করবে না ব্রিটিশরা করবে না ইউএসরা রাশিয়ানরা। তো এভাবেই সবকিছু শুরু। তো ওই কালচারটা এখনো আমাদের এই এন্ডে রয়ে গেছে, কিন্তু ওয়েস্টে কিন্তু এই জিনিসটা অলরেডি গন, কারণ এখন আর ওরকম করে কিছু হয় না। এখন কি ট্রেন্ড চলছে? এখন এইটা যখন ছিল সেই এরাটা চলে গেছে। প্রথমে সিতে ছিল যে এক একজন এক এক নতুন আইল্যান্ড ইয়ে করবে, আর এখন তারপরে ছিল হচ্ছে মাউন্টেনিয়ারিং এ। দেন এখন আসলে মানে স্পোর্টসের যে সেন্সটা, মাউন্টেনিয়ারিংটা একটা স্পোর্টস, এটাকে স্পোর্টস হিসেবে যে দেখা, এই জিনিসটা আমাদের দেশে এখন শুরু হচ্ছে আস্তে আস্তে। তো এইটা আমাদের ওই টাইমটাতে যেটা হয়েছে যে সালিন ভাইরা তখন এই জিনিসগুলা যে নতুন কি করা যায় এগুলো এক্সপ্লোর করতেছিল, তখন ওনাদের ওই এক্সপ্লোরেশন টাইমেই আমি ওনাদেরকে পাই। তো যেটা হয়েছে যে মাউন্টেনিয়ারিং একটা সময় ছিল যে ধরেন অনেক বাজে ইকুইপমেন্টস নিয়ে করতো মানুষ, এক একটা জুতা, এক একটা ইকুইপমেন্টস। এখন যেই রকমের আপডেটেড টেকনোলজি, তখন এটা ছিল না। এখনকার এক একটা বুট মাউন্টেনিয়ারিং শু এর ওজন হচ্ছে ধরেন 300 গ্রাম, আর একটা সময় সেটা ছিল 1 কেজি। একটা ব্যাকপ্যাক, ভালো ব্যাকপ্যাক তখন ছিল না, মানুষের কাপড় ভালো ছিল না, তারপরে ওয়েদার আপডেট তখন ছিল না, এখন আছে। এখন আমরা ওয়্যারলেস দিয়ে পিকের মাথা থেকে কমিউনিকেট করতে পারতেছি, জিপিএস আছে। তো তখনকার মাউন্টেনিয়ারিং আর এখনকার মাউন্টেনিয়ারিং তো আসলে সেম না। তো তখন মানুষ অনেক সাপোর্ট নিয়ে করতো, যে একটা পিকে ক্লাইম্বার যদি থাকে 5 জন, তার সাপোর্ট দিচ্ছে হচ্ছে 50 জন। কিন্তু এখনকার দিনে এসে যদি আমি ওই সেম স্টাইলে করি, তাহলে আসলে জিনিসটা একটু ডিফারেন্ট। মানে আমি বলতেছি না যে ইটস রং, ইট ইজ রাইট, বাট দেয়ার ইজ আ ডিফারেন্ট ওয়েজ আর কি। তখন মানুষ আরো চ্যালেঞ্জিং করার জন্য আরেকটা স্টাইল চিন্তা করলো, সেটা হচ্ছে সেলফ সাপোর্টেড ক্লাইম্বিং। তো সেলফ সাপোর্টেড ক্লাইম্বিংটা হচ্ছে এরকম যে
আমি আমার টিম যারা থাকবো তারা মিলে হচ্ছে ক্লাইম্বিংটা করব। তো এরকম আরো কয়েকটা স্টাইল তখন আস্তে আস্তে মানুষ ভাবলো যে জিনিসটাকে একটু চ্যালেঞ্জিং করি, যেহেতু চ্যালেঞ্জটা কমে গেছে, আর অ্যাজ এ হিউম্যান আমাদের তো অলওয়েজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লাগবে। নিতে, হ্যাঁ। তো এইরকম স্টাইলগুলা নিয়ে তখন হচ্ছে সালিন ভাই আস্তে আস্তে চিন্তা করলো যে আমরা এটা করি, আমরা ওইটা করি। তো দেন আমার শুরুটাই হয় হচ্ছে এই সেলফ সাপোর্টেড ক্লাইম্বিং এর থ্রুতে। ওকে। আমি অনলি একটা এক্সপিডিশন করছিলাম সাপোর্টেড স্টাইলে, মানে উইথ প্রপার সাপোর্ট। তো সেলফ সাপোর্টেড 2-3-4টা এক্সপিডিশনের পরে দেন আমাদের মাথায় আসলো যে আচ্ছা আমরা উইন্টার ক্লাইম্বিং করি। আচ্ছা। উইন্টার হচ্ছে আরেকটা সাব সেগমেন্ট, যে আচ্ছা। হচ্ছে নর্মালি ক্লাইম্বিং সিজন হচ্ছে তিনটা, একটা মানে খুবই হাই লেভেল থেকে যদি বলি সামার, স্প্রিং আর উইন্টার। এর মধ্যে উইন্টারটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং, কারণ তখন হচ্ছে সবকিছু অনেক অ্যাডভার্স, অনেক অ্যাডভার্স থাকে। জি। আপনার সামার আর সিজনে যে জায়গাটা খুব ইজিলি পার করা যায়, উইন্টারে ওই নর্মাল জায়গাটায় অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। স্নো বেশি থাকে, ফগ বেশি থাকে, ওয়েদার অনেক বেশি আনপ্রেডিক্টেবল থাকলো। তারপরে আবার আপনার স্নো ডিপোজিট যে জায়গায় বেশি হয়ে যায় সেখানে হচ্ছে আপনি পা দিলেই ডুবে যেতেছেন, ওয়ারাস নর্মাল সিজনে আপনি ওইটা জাস্ট হেঁটে চলে যাচ্ছেন। তারপরে টেম্পারেচার অনেক লো থাকে। তো এই সব মিলায়ে উইন্টারটা হচ্ছে একটু ক্রিটিক্যাল সিজন। আচ্ছা। তো উইন্টার ক্লাইম্বিং আবার আরেকটা জনরা। তো আমরা এমন না যে খুব ভালো সেলফ সাপোর্টেড ক্লাইম্বার হয়ে গেছি, বাট স্টিল ওই মাথায় তো পোকাটা আছে। তো ওনারা ভাবলো যে আমরা একটু উইন্টার এক্সপিডিশন করব। আচ্ছা। তো আমি ভাবলাম যে আরে নাইস, আমিও যাব উইন্টার এক্সপিডিশনে। তো আমরা সবাই মিলে গেলাম, বাট আমরা খুবই ফালতু প্ল্যানিং নিয়ে গেছি, কারণ ওটা আমাদের প্রথম উইন্টার। আমরা হচ্ছে ওই এক্সপিডিশনটা একটা ফেইল্ড এক্সপিডিশন ছিল, বাট ওই এক্সপিডিশনটাতে আমার একটা কি বলবো, একটা ফিলোসফিক্যাল একটা চ্যালেঞ্জ আমি ফেস করি। সেটা হচ্ছে সেবার আমরা 4 জন ছিলাম টিমে। তো 4 জনের মধ্যে আমরা হচ্ছে 2 জন সালিন ভাই আর তুর্য ভাই, ওনারা হচ্ছে মানে ক্যাম্প 2 বা 3 এরকম কোন একটা জায়গায় ওনারা হচ্ছে ডিসাইড করে যে ওনারা আর আগাবে না। তো আমি আর তাহমিদ আমরা 2 জন সামনে আগালাম। তো পিকের আগে মানে পিকটার আগে একটা রিজ লাইন থাকে, রিজ লাইনে উঠে তারপর পিকটা সামিট, অ্যাকচুয়াল সামিটের দিকে যাওয়া লাগে। তো ওই রিজ লাইনের জাস্ট একটুখানি নিচে থাকতে আমরা দিনের একটা উইন্ডো থাকে, প্রতিদিনের একটা গুড ওয়েদার উইন্ডো, ওই উইন্ডোটা পার হয়ে গেলে আর হচ্ছে ক্লাইম্বিং সেফ না। তো আমরা ওই উইন্ডোটা অলরেডি ক্রস করে গেছিলাম। তো তাহমিদ আমাকে বলল যে আমরা এবার নেমে আসতে হবে। তো তাহমিদ হচ্ছে আমার ক্লাইম্বিং পার্টনার, তো আর তাহমিদ হচ্ছে একটা সোবার গাই। তো আমি অলওয়েজ রেসপেক্ট করি ওর যে কোনো একটা ডিসিশন নিলে। তো আমি ও বলার পরে আমি হচ্ছে আর হচ্ছে আগাইতে মানে মন থেকে সায় পাচ্ছি না, কিন্তু আবার আমার মনের মধ্যে একটা ইচ্ছা রয়ে গেছে যে মনে হয় আর একটু আগানো যায়। তো অ্যাটলিস্ট আরো আধা ঘন্টা আগানো যায়, কিন্তু আবার তাহমিদ বলছে তাহলে মনে হয় আগানো ঠিক হবে না। তারপরে আমি হচ্ছে ক্যাম্পে ওই দিন আমরা ব্যাক করি। তো ব্যাক করাটা ওয়াজ এ গুড ডিসিশন, ওইখানে কোনো আর্গুমেন্ট নাই। কিন্তু আমার কাছে তখন মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি কি আমরা সেলফ সাপোর্টেড কি না, কারণ আমরা টিমের বাইরের এক্সটার্নাল হেল্প নিচ্ছি না, শেরপা কুক গাইড নাই, দ্যাটস ট্রু, বাট স্টিল আমরা কিন্তু সেলফ সাপোর্টেড না। যে তাহমিদ যেখান থেকে না করলো, আমি একলা যাইতে হবে এটা চিন্তা করে আমি চলে আসছি। তো মানে আমি যদি আসলে একলা যাই মানে সবকিছু আমার মাথায় তো আমি কনফার্ম যে কিছু হবে না, আমি যাইতে পারবো, তাহলে আমি অ্যাকচুয়ালি যাইতে পারতেছি না কেন? দ্যাট মিন্স অ্যাকচুয়ালি আমি সেলফ সাপোর্টেড না। মানে তখন অবধি কারো না কারো আসলে হেল্প বা কারো কোনো গাইড, এই যে মেন্টাল সাপোর্ট, হ্যাঁ। এইটা পিসাং পর্বত কি একেবারে একা প্রথম? রাইট। উইন্টারের পর হচ্ছে আমি ডিসাইড করি যে আচ্ছা অ্যাকচুয়ালি যদি অ্যালপাইনিজম বা হচ্ছে সেলফ সাপোর্টেড ক্লাইম্বিংটা করতে হয় তাহলে আমার নিজেকে আরেকটু টেস্ট করা উচিত। তো দেন আমি ভাবি যে আমি একটা সোলো ক্লাইম্বিং করব, যে একদমই কোনো টিম ছাড়া জাস্ট আমি একলাই দেখি কি পারি। তো আমি প্রায় 2 বছর আমি হচ্ছে প্ল্যানিং করি যে কোন পিকে যাওয়া উচিত, স্ট্র্যাটেজিক্যালি কোনটা হচ্ছে সেফ হবে, রুট কি হবে, এই অনেকগুলা টাইম এখানে হচ্ছে দেওয়ার পর আমি নেপালের পিসাং নামে একটা পিক আছে। আচ্ছা। এটা খুব বেশি আহামরি বড় না, 6000 মিটার, 18-20 হাজার ফিটের মতো। তো এটা
এটা আমি হচ্ছে 2020 থেকে 23 পর্যন্ত 2 বছর আমি এটার জন্য প্ল্যানিং করি, তারপরে কিভাবে যাব সব প্ল্যান গুছাই। দেন লাস্ট মোমেন্টে টাকা পয়সার একটা ইস্যু ছিল, তারপরে আমি ওটার জন্য একটু ক্রাউড ফান্ডিং করি। তো ক্রাউড ফান্ডিং করে বেশ বেশ ভালো একটা টাকাও ওখান থেকে আসে। তারপরে আমি হচ্ছে 2023-এর উইন্টারে আমি এই প্ল্যানটা নিয়ে নেপাল যাই। তারপরে নেপাল গিয়ে ওইখানে অনেক স্টোরি, যেহেতু আমি একলা, জেনারেলি এক্সপিডিশনগুলোতে আমি শুধু ক্লাইম্বের পার্টটাতে আমি অ্যাক্টিভ থাকি, আর বাকি সবকিছু করে হচ্ছে টিমমেট যারা থাকে তারা, লজিস্টিক্যাল সবকিছু, কারণ আমি এগুলোতে ভালো না, তো ওরাই এগুলো ম্যানেজ করে। তো বাট এই ক্লাইম্বটাতে যেহেতু আমি একা পড়ে গেছিলাম, সবকিছু আমার একা করা লাগতেছিল, তো আমি খুব স্ট্রাগল ফিল করতেছিলাম। তারপরে এই স্ট্রাগলের মাঝখানে আমার পাসপোর্ট হারিয়ে যায় নেপালে থাকা অবস্থায়। পাসপোর্ট সহ কিছু টাকা সহ একটা ব্যাগ হোটেল রুম থেকে চুরি হয়ে যায়। তারপরে আমি খুব একটা ঝামেলায় পড়ে যাই। দেন পাসপোর্ট ছাড়াই আমি হচ্ছে ওই পাহাড়ের দিকে যাওয়া শুরু করি, কারণ আমি আসলে তখন মেন্টাল স্টেটে ছিলাম না যে পাসপোর্ট ইয়ে করবো। আমি জাস্ট চিন্তা করছিলাম আমি 2 বছর ধরে প্ল্যান করছি, আমার একটা করাই লাগবে। পরে পিসাং পিকটা ছিল আসলে কি বলে কনফিডেন্স বুস্ট টাইপের একটা এক্সপিডিশন, যে পিসাংয়ে আমি চ্যালেঞ্জ ফেস করছি খুব আহামরি কিছু না, অনেক ওয়েট ছিল, তারপরে অনেক ক্যালকুলেটিভলি মুভ করতে হচ্ছিল। বাট পিসাংয়ে একটা মজার ব্যাপার ছিল যে আমি যখন গেছিলাম উইন্টার সিজনে, যেহেতু ক্লাইম্ব এমনিতেই হয় না, তারপরে উইন্টার সিজনে হচ্ছে নর্মালি ওই পাহাড়ের মধ্যে শেফার্ডরা থাকে, মেষ বা হচ্ছে ওই গরু ইয়াক এগুলো চড়াইতে থাকে। বাট তখন উইন্টারে পুরা মাউন্টেনটাই ফাঁকা ছিল একদম, মানে ওই পুরা পিকটাতে কেউই নাই, এরকম একদম মানে এত একটা এক্সপিরিয়েন্স, এটাকে আসলে এক্সপ্রেস করার কোনো প্রপার ওয়ার্ডস আমার জানা নেই। এমনি একটু জানতে ইচ্ছে করছে যে মানে এই ধরনের এক্সপিরিয়েন্স গুলোতে আপনি বলছিলেন টাকা পয়সারও আসলে কিছু, খুব বেশি কি এক্সপেন্সিভ এগুলো, মানে এই ধরনের প্ল্যানিং করতে গেলে? আসলে মানে মাউন্টেনিয়ারিং যেই দেশগুলোতেই মোস্টলি থ্রাইভ করছে, সব জায়গাতেই দেখা যায় যে ওই দেশের বর্ডারের ভিতরে কোনো না কোনো পিক থাকে যেখানে মানুষ প্র্যাকটিস করতে পারে, যেখানে মানুষ স্কিলটা ডেভেলপ করে দেন বড় টার্গেট সে পার্সু করবে এরকম। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের দেশে কোনো রক সাইটই নাই যে আমরা ক্লাইম্বিং প্র্যাকটিস করব, আর সাদা পাহাড় তো নাই একদম। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ, যে ধরেন ইনিশিয়ালি যে স্টার্ট করবে তার পক্ষে তো শুরুতে তো কেউ তাকে স্পন্সরও করবে না, শুরুতে সে গিয়ারও পাবে না, কোন গিয়ার কিনবে না কিনবে এগুলা কার থেকেই বা শিখবে। তো সে শুরুতে একে তো কালচারটা নাই, মাউন্টেনিয়ারিংটা যে সে শিখবে কার থেকে শিখবে, 2 হচ্ছে ওই ন্যাচারাল সাইটও নাই। তো এইসব কারণে আমাদের দেশে আমাদের এক্সট্রা খরচ, যে ধরেন আপনি ফ্লাইটে উঠে একটা দেশে গিয়ে ক্লাইম্ব করা, তারপরে আপনি দেখা যাবে যে আপনার কোন জামাটা আপনার প্রপারলি আপনাকে স্যুট করতেছে এটা তো আপনি জানেন না। তো আপনার দেখা যায় আজকে এটা কিনতেছেন, আরেকটা এক্সপিডিশন আরেকটা কিনতেছেন, এইভাবে ট্রাই আউট করতে হইতেছে। তারপরে মাউন্টেনিয়ারিং গিয়ারগুলোও অনেক এক্সপেন্সিভ, কারণ যেহেতু এগুলো অনেক হার্শ ওয়েদারের জন্য বানানো হয়। তো পাহাড়ের অভিজ্ঞতা থেকে আপনি নদীপথে চলে এলেন, কোন বিষয়টি আপনাকে বেশি বুস্ট করেছিল? নদীপথের জার্নিটা আমার আসলে অনেক রিসেন্ট। আমি পাহাড়ের জার্নিটাতে একটা বড় বাধা পায় করোনার সময়, যখন ইন্ডিয়া যাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তো 2020-এর পর থেকে আর ইন্ডিয়াতে ঠিকমতো যাওয়া যাচ্ছিল না, আমি তখন থেকে নেপাল যাওয়া শুরু করি। তো নেপাল যাওয়াটা আবার অনেক কস্টলি, সবসময় যাওয়া সম্ভব হয় না। তো বছরে একবার একটা এক্সপিডিশন, একবার বা 2বার, এটা আসলে পিকনিকের মতো লাগে। আমাদের একটা গ্রুপ আছে ওখানে, আমরা মজা করে, ওটার নাম হচ্ছে পিকনিক পার্টি। যে এটা তো আসলে মাউন্টেনিয়ারিং তো এরকম না, যখন আপনি একটা জিনিস নিয়ে প্যাশনেট তখন আপনি চাবেন যে আপনি প্রতিদিন না হলে উইকেন্ডে করতে, বাট আসলে বছরে একবার কিছুই না। পরে আমরা নেপাল যাওয়ার এই চ্যালেঞ্জ থেকে আমরা হচ্ছে আরো অন্যান্য অ্যাক্টিভিটিস ট্রাই করতেছিলাম, বাংলাদেশে কি করা যায় এই ধরনের। চিপ থ্রিলের জন্য আমরা কিছু অ্যাক্টিভিটি করতাম, আমরা এক্সট্রিম হ্যামকিং করি, আমরা হচ্ছে পোর্টালেজ বানাই, তারপরে আমরা স্ল্যাক প্ল্যানিং একটা অ্যাক্টিভিটি আছে ওটা করি, সাইক্লিং করি। তো এইসব ট্রাই আউট করতে করতে একবার আমি আর আমার একটা ক্লাইম্বিং পার্টনার আছে আমার, মুনিম চৌধুরী, তো আমি আর মুনিম আমরা দুজন মিলে সিলেটের সুনামগঞ্জের সুরমা নদীতে যাই। তো আমরা সেবার একটা মজার কাজ করি, আমরা সুনামগঞ্জে গিয়ে একটা নৌকা কিনি, একটা কাঠের নৌকা। তো সুনামগঞ্জের একটা মাঝি গ্রামে গিয়ে আমরা একটা নৌকা কিনে
ডিরেক্ট ওটাকে সুরমা নদীতে গিয়ে ভাসায় দিই। আচ্ছা তারপরে আমরা ওই নৌকাটা কোনো পুডিং দেয়া, কোনো আলকাট্রা দেয়া কিছুই নাই, আমরা জাস্ট নৌকা কিনে পানিতে ভাসায় আমরা 4 দিন ধরে একজন পানি সেচি আর একজন চালাই। এভাবে আমরা 4 দিন পরে ব্রাহ্মণবাড়িয়ার একটা জায়গায় এসে আমরা হচ্ছে আমাদের ওই ট্রিপটা শেষ করি। তো ওইবার আমি প্রথম ফিল করলাম যে আমাদের তো আসলে পাহাড় নাই, জিওগ্রাফিক্যালি আমাদের আছে হচ্ছে নদী, আর আমাদের নদীগুলা এত ইউনিক, এত সুন্দর। আমাদের নদী পাড়ের মানুষ যারা থাকে এনারা এত মাটির মানুষ, কিন্তু আসলে আমরা এগুলা সব মিস করি। আমরা নদী দেখা মানে আমরা যাই হচ্ছে টাঙ্গুয়ার হাওর অথবা আমরা যাই কক্সবাজার, কিন্তু এগুলা আসলে অনেক বেশি স্যাচুরেটেড। এখানে আপনি কোনো এক্সপিরিয়েন্স পাবেন না, কোনো কালচারাল এক্সপ্লোরেশন আপনি পাবেন না। এখানে যা আছে পুরোটাই হচ্ছে ম্যানমেড, জাস্ট আমাকে কেটার করার জন্যই বানানো। এখানে আসলে এক্সপিরিয়েন্স হয় না কিছু। তো ওয়ারাজ নদীগুলা অনেক রিচ, কালচারালি বলেন, এনভায়রনমেন্ট বলেন, সব কিছুতে। তারপরে ওইখান থেকে আসার পরে আমরা ভাবতেছিলাম যে আচ্ছা নদী এক্সপ্লোর করার জন্য কি করা যায়, কি স্পোর্টস আছে। দেন আমরা হচ্ছে কায়াকিংটা নিয়ে ইন্টারেস্ট ফিল করি। তারপর ওই যে থাকে না যে ইচ্ছা থাকলে উপায় হওয়ার মতো, কায়াক কিন্তু অনেক প্রাইসি একটা জিনিস। কায়াক প্রপার স্পোর্টস কায়াক যেগুলা, সেগুলা অনেক দাম, লাইক $4-5 হাজার। তো কিন্তু আবার ওই ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে যে ধরনের কায়াক পাওয়া যায় ওগুলা দিয়ে আবার এই ধরনের ট্যুরিং স্টাইলের কায়াক হয় না, কারণ ওগুলা অনেক ইনএফিশিয়েন্ট কায়াক। তো আমরা হচ্ছে খুঁজতে খুঁজতে একটা ভাইকে পেয়ে গেলাম, যিনি আবার যার একটা কায়াক ছিল, যিনি এখন বাংলাদেশে নাই, ওনার নাম হচ্ছে শিহাব ভাই। তো শিহাব ভাইকে আমরা হচ্ছে অ্যাপ্রোচ করি, দেন শিহাব ভাই ওনার একটা কায়াক আমাদেরকে দিয়ে দেয়। তো এইবার তো আমাদেরকে আর ঠেকানোর কোনো উপায় নাই। আমরা প্রথম আমার টার্গেট ছিল হচ্ছে বুড়িগঙ্গা নদী ধরে সদরঘাট থেকে চাঁদপুর যাব। তো এইটা ছিল হচ্ছে একটা টেস্ট একটা বিষয়, এক্সপ্লোরেশন। তো বুড়িগঙ্গা থেকে আমি আর মুনিম শুরু করি। মুনিম আবার আরেকটা ম্যানেজ করে, শিহাব ভাইয়ের মতো আরেকটা ভাইয়ের আরেকটা কায়াক নিয়ে সে নামে, কিন্তু মুনিমের কায়াকে হচ্ছে পানি ঢুকে যায়। তো ও আর কন্টিনিউ করতে পারে নাই। আমি 2 দিন সময় নিয়ে চাঁদপুর পর্যন্ত পৌঁছাই। তো সেবার আমি হচ্ছে টার্গেট ছিল আর কি যে মোহনায় কেমন পারফর্ম করে এটা একটু টেস্ট করা, নিজের স্কিল সেট বা কায়াকটা কেমন পারফর্ম করে। তো খুবই ভালোভাবে ওটা শেষ হয়, কোনো অসুবিধা হয় নাই। এটাই তো রাজশাহী থেকে চাঁদপুর? না না না, এটা হচ্ছে এটা ওটার আগে, মানে ডিরেক্ট পদ্মায় সাহস করতে পারি নাই। ভাবলাম যে আগে একটু টেস্ট করি স্কিলটা। তো বুড়িগঙ্গাটার পরে দেন আমার মনে হলো যে এবার আরেকটু বড় কিছু করি, দেন ট্রাই করি পদ্মাটা কায়াক করা। বুড়িগঙ্গার ওইটা ছিল হচ্ছে 75 কিলোমিটারের মতো। তো বুড়িগঙ্গা ঠিকঠাক ভাবে হওয়ার পরে একটা কনফিডেন্স পাইলাম, পদ্মা নিয়ে প্ল্যানিং শুরু করি। পদ্মাটা ছিল হচ্ছে একটা 9 দিনের এক্সপিডিশন। আমি ঢাকা থেকে রাজশাহী গেছিলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করার প্ল্যানিং ছিল, যেখান দিয়ে পদ্মা নদী বাংলাদেশে ঢুকে। তো চাঁপাইনবাবগঞ্জ শুরু করতে পারি নাই, কারণ ওইখানে একটা জায়গায় নদীটা বর্ডারের ওই পার চলে যায়, আবার এই পারে আসে। তো পরে আমরা হচ্ছে রাজশাহীর যেখান দিয়ে আবার নদীটা বাংলাদেশে ঢুকে ওখান থেকে শুরু করে একদম চাঁদপুর পর্যন্ত আসি আমি। ওটাও আমি একাই ছিলাম। টোটাল 9 দিন সময় লাগে। কত কিলোমিটার? এটা ছিল হচ্ছে অ্যারাউন্ড 300 কিলোর মতো, একটু কম, 290 বা এরকম কিছু। তো এই এক্সপিডিশনটা ছিল হচ্ছে মানে আমি এত আতিথেয়তা পাইছি। আমি মাদ্রাসায় ছিলাম, মসজিদে ছিলাম, আমি ড্রেজার থাকে না নদীতে, ড্রেজারের মানুষদের সাথে ছিলাম, বালখেডে ছিলাম, তারপরে জেলেদের সাথে ছিলাম। মানে এত ইন্টারেস্টিং জায়গায় ছিলাম। আমার পুরা অভিযানটা আমি হচ্ছে আমার সাথে কিছু খাবার দাবার ছিল, আমি মনে হয় একদিনও নিজের খাবার দাবার খাইতে পারিনি। প্রত্যেক দিনই হচ্ছে কারো না কারোর সাথে আমি দাওয়াত পাইতাম। তারপরে আর ন্যাচারাল বিউটির কথা তো আসলে নতুন করে বলার কিছু নাই, মানে এটা তো এত সুন্দর। বাট আসলে ন্যাচারাল বিউটির বাইরে আমার মেইনলি আমার যেটা আমাকে মুভ করছে সেটা হচ্ছে নদী পাড়ের মানুষ। এটা আসলে ডকুমেন্টেশন করেছেন, ছবি ভিডিও? হ্যাঁ, এটার হচ্ছে আমি তো আসলে ডকুমেন্টেশনে অত এক্সপার্ট না, বাট আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব নেয়া। আচ্ছা, তারপর কি হলো? মানে এই সফরের পরে, এইটার পরে এসে তারপরে আমার মনে হলো যে আচ্ছা এবার তো আরেকটু বড় কিছু করা যায়। তারপরে আমি ট্রাই করি যে নদী পথে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার একটা প্ল্যান, যে একদম তিস্তা নদীর যেখান থেকে শুরু, তিস্তা ব্যারেজ, টেকনাফ তেতুলিয়া বলে সড়ক পথে। তো ওই তেতুলিয়ারই
পাশাপাশি একটা জায়গা যেখান দিয়ে নদী পথে বাংলাদেশের আরেক প্রান্তে যাওয়া সম্ভব। তো আচ্ছা। আমি একদম তিস্তা নদীর যে শুরু, নীলফামারী জেলার একটা একদম সীমান্তবর্তী একটা জায়গা দহলগ্রাম থেকে আমি হচ্ছে কায়াকিং শুরু করি। দেন আমি তিস্তা নদী পুরাটা পার করে ব্রহ্মপুত্রে আসি, ব্রহ্মপুত্র থেকে যমুনা হয়ে পদ্মায় ঢুকি, তারপর পদ্মা নদী ধরে চাঁদপুর পর্যন্ত গিয়ে মেঘনায় আসি, তারপরে মেঘনা নদী ক্রস করে বঙ্গোপসাগর, তারপরে বঙ্গোপসাগরের পাশ দিয়ে চিটাগংয়ের উপকূল ধরে 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 একদম টেকনাফ পর্যন্ত যাই। কতদিনের জার্নি এটা আমার 48 দিনের একটা এটাই এক্সপেডিশন ছিল। 48 দিন, আচ্ছা। Right. 48 দিনের অভিজ্ঞতা নিশ্চয় অনেক অনেক অভিজ্ঞতা। অনেক একটু- গল্প ভাই। একটু চ্যালেঞ্জেস গুলো নিয়ে শুনবো, কোনো বিপদে পড়েছিলেন কিনা? সেফটি সিকিউরিটি নিয়ে একটা ভয় কাজ করতো শুরু জি, জি। থেকেই, যে কোথায় জানি কি হয়, কোথায় জানি কি হয়। বাট আমি জানি না এটা বিলিভেবল শোনাবে কিনা, সারপ্রাইজিংলি আমি কোনো বিপদে- ধরনের ইনসিডেন্ট হয় নাই, কোনো ধরনের ইনসিডেন্ট ছাড়া খুবই অমায়িক এক্সপিরিয়েন্স, মানে অমায়িক মানুষজন পাইছি প্রত্যেকটা জায়গায়। সবচেয়ে হাইলাইট মোমেন্ট কোনগুলো ছিল? হাইলাইট মোমেন্ট আচ্ছা, একটা চ্যালেঞ্জ ছিল হচ্ছে আপনার, আমি যখন চাঁদপুর পর্যন্ত আসছি সেখানে কোনো জোয়ার ভাটা ছিল না, আমি যখন খুশি তখন মুভ করতে পারতাম। ওইটুক পর্যন্ত চ্যালেঞ্জ ছিল মেইনলি রোদ, অনেক বেশি রোদ, আর নদীতে রোদটা একটু বেশিই লাগে কারণ ডিরেক্ট সানলাইট আবার পানিতে রিফ্লেক্ট করে, তো অনেক হিট। এটা ছিল একটা চ্যালেঞ্জ। আর চাঁদপুরের পর এসে আমার যেটা সমস্যা হচ্ছিল জোয়ার ভাটা, যে দিনের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম বসে থাকতে হয়, কারণ আমি শুধুমাত্র ভাটায় আসতে পারবো, জোয়ার আমার জন্য উল্টা হয়ে যায়। তো আমি দেখা যায় যে ওয়ার্কেবল একটা বড় একটা টাইম আমি হচ্ছে ইউটিলাইজ করতে পারতাম না, তো অল্প অল্প করে আগাইতে হচ্ছিল। তারপরে কক্সবাজার পর্যন্ত যাওয়ার পরে, কক্সবাজারের পর থেকে আবার নতুন আরেকটা চ্যালেঞ্জ শুরু হয়, যে পাড়ের কাছে অনেক বড় বড় ভাঙা ঢেউ থাকে, যে ওই যে সার্ফিং এর টাইপের যে ঢেউ ওগুলা। তো ওই রকম ভাঙা ঢেউগুলাতে হচ্ছে আমার যে কায়াক, এটা খুবই ফালতু কায়াক, এটা আসলে অ্যাকচুয়ালি স্পোর্টস কায়াক বা এরকম বড় ট্যুর, এত বড় এক্সপিডিশনের জন্য এটা একদমই সুইটেবল না। তো এটা যেটা হইতো যে প্রতিদিন পাড় থেকে সাগরে ঢোকা, আবার সাগর থেকে পাড়ে ব্যাক করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল, যে পানিতে নাকা নিচু পানি খাবো এটা কনফার্ম। তো এইটা ছিল হচ্ছে কক্সবাজারের পরের অংশটুকুতে চ্যালেঞ্জ। এর বাইরে আর তেমন কোনো চ্যালেঞ্জ আমার ফেস করা লাগে নাই। এত অজপাড়া গায়ে আমি ছিলাম, এত সুন্দর সুন্দর জায়গায় ছিলাম, যে প্রত্যেকটা দিনই ডিফারেন্ট ছিল। হোয়াটস নেক্সট, মানে টার্গেটটা কি, এরপর কোথায় যেতে চান? বাংলাদেশে তো ভাই এখনো অনেক নদী, উইশ লিস্ট অনেক, হ্যাঁ? এখনো আমি যদি নদী ভ্রমণই আমি মনে হয় 10 বছরে শেষ করতে পারবো না। তো আমি দেখি পার্বত্য অঞ্চলে একটা কায়াকিং অভিযান করার চিন্তা ভাবনা করতেছি। বান্দরবন ওই সাইডটাতে একটু আছে, মানে নদী কেন্দ্রিক, ওখানে দেখি কিছু একটা করা যায় কিনা। আচ্ছা, আপনার মতো যারা কায়াকিং করতে চায়, মানে এই বিষয়ে যারা ইন্টারেস্টেড, তাদের আসলে কি কি বিষয়ে থাকা দরকার? আসলে সাহস তো থাকা অবশ্যই দরকার, এর ছাড়া আর কি কি থাকা দরকার? প্রথমত হচ্ছে সাঁতার জানতে হবে, কারণ পানিতে ফোবিয়া থাকলে তো আর ফ্রিলি কোনো কিছু করা সম্ভব না। তো সাঁতারটা একটু ইম্পর্টেন্ট একটা স্কিল এই জায়গায়। তারপরে সেকেন্ডলি আমি বলবো যে প্ল্যানিং সব কিছু মানে মাস্ট হ্যাভ। তো আপনি হুজুগের বসে কিছু করা আমার মনে হয় যে মানে এটা বিপদ। এখন প্রথমত হচ্ছে যে কি কি ন্যাচারাল অবস্টাকেল কি কি আসা যায়, তারপরে প্রপার গিয়ার আছে কিনা। তো এই জায়গাটাতে আমার মনে হয় কায়াক শুরু করার আগে আমার মনে হয় আমাদের যেহেতু ট্র্যাডিশনাল নৌকা অনেক অ্যাভেলেবল জায়গাগুলোতে, তো নৌকা চালানো দিয়ে একটা গুড স্টার্ট হইতে পারে। কারণ শুরুতেই তো আর কায়াক এত টাকা ইনভেস্ট করে কেউ কিনবে না, কিন্তু নৌকা দিয়ে যদি কেউ দেখে যে কমফোর্টেবলি সে নৌকা হ্যান্ডেল করতে পারতেছে, দেন হচ্ছে একটা কায়াক যদি কেউ নিয়ে নিতে পারে কোনোভাবে, যে একটা কায়াক হয়তো 3-4 জন মিলে পার্টনার হয়ে কিনলো, যে ধরেন 40,000 টাকা একটা চাইনিজ কায়াক, তো 10,000 করে নিয়ে কেউ হয়তো টিম করে করতে পারে, একজনের পক্ষে তো সম্ভব না এত টাকা। দেন হচ্ছে ছোট ছোট মানে একটা কায়াক ছাড়া কিন্তু আর কায়াকিং শুরু করাতে খুব একটা কিছু লাগে না। আপনার ঢাকার আশেপাশেই কিন্তু নদী, অনেক নদী, আপনি ধলেশ্বরীতে যাইতে পারেন, একটু উপরের দিকে গেলে সিলেট অঞ্চলের শান্ত নদী আছে, ওইদিকের নদীগুলো অনেক সেফ, যে খুব একটা কোনো অসুবিধা হয় না। তো আমার মনে হয় কেউ যদি চায় কায়াকিং শুরু করবে, এখানে
বাধা অনেক কম অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টস, আউটডোর স্পোর্টস, অন্যান্য স্পোর্টসের তুলনায়। যাবা? হ্যাঁ, খুব তো ইচ্ছে করছে, কিন্তু মনে সাহস আনতে হবে। আমার যদিও একটু পানি ফোবিয়া আছে, জানি না কি হবে, বাট ইচ্ছে তো আছে আসলে। ধন্যবাদ, আসলে আপনি একটি চমৎকার কাজ করছেন, একটি খুবই ইন্টারেস্টিং, খুবই অন্যরকম, কিন্তু অভিজ্ঞতাগুলো অন্যরকম। একেবারে যেহেতু শেষের দিকে চলে এসেছে, আমাদের রাঙা সকালে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। আসলে এই ধরনের আউটডোর অ্যাক্টিভিটিগুলো আমার মনে হয় একটা মানুষকে বিল্ড করতে অনেক হেল্প করে। যে ধরেন আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা আমরা যে ক্যারিয়ার ওরিয়েন্টেড শিক্ষার সাথে আমরা অভ্যস্ত, এটা আসলে আমাদেরকে অনেক বেশি মেশিন বানায় ফেলে আর কি, আমার কাছে মনে হয়। তো আমাদের আসলে এই যে আমরা বলি না যে সেভ নেচার, সেভ রিভার, এই জিনিসগুলো আসলে আমরা ওইভাবে মন থেকে ফিলই করতে পারবো না যতদিন না আমরা আউটার ওয়ার্ল্ডে যাব। জি। তো আমি যখন বুড়িগঙ্গা কায়াকিং করছি, তো তখন আমি দেখছি নদীর যে অ্যাকচুয়ালি কি খারাপ অবস্থা। আবার আমি রাজশাহী অঞ্চলে যখন পদ্মা দেখছি, তখন আমি দেখছি যে ভাই নদী কীরকম সুন্দর হইতে পারে। তো এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা যখন আমি নিজের চোখে দেখতেছি, তখন আসলে আমাকে নতুন করে আর বলার কিছুই নাই। আমি সারা জীবনই চেষ্টা করব যে কিভাবে আমার কারণে নেচার কম ইম্প্যাক্টেড হবে। তো এই থটসগুলো আসলে মানুষের মধ্যে আরো বেশি ছড়াবে তখনই যখন মানুষ এই আউটডোরসি মেন্টালিটিটা মানুষের মধ্যে গ্রো করবে। তো এটা আসলে অনেক ছোটবেলা থেকে করতে হইতো আমাদের, যে যারা ইয়াং জেনারেশন আছে, এক এক মানে আমরা তো অনেক বেশি স্ক্রিনে অভ্যস্ত হয়ে গেছি জি, এখন। জি। তো এই আউটডোরে যাইতে হবে আসলে আমাদের। আমার মনে হয় যে সবারই উচিত ছোট ছোট করে এনিথিং, সবারই যে অনেক বড় কিছু শুরুতেই করতে হবে এমন কিছু না। দৌড়ানো যেতে পারে, সাইক্লিং করা যেতে পারে, মানে অনেক অ্যাক্টিভিটি আছে, জাস্ট আমাদের ঘর থেকে বাইর হইতে হবে। বাহ, দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে Exactly. শুধু দুপা ফেলিয়া। আসলে Exactly. সেটা আকাশ পথ হোক, নদী পথ হোক, যেখানেই হোক, Anything. আসলে আবিষ্কারের নেশাই আমাদের মতো থাকতে হবে, কারণ জীবন তো একটাই আসলে। এক্স্যাক্টলি ভাই। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আপনার আলোটুকু আজকে সকালে দেবার জন্য। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।